আসসালামু আলাইকুম। শুরু করছি অন্তবাসিনী পর্ব ৬। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। ইকবালের হাসি মুখ মুছে গেল। উদ্বিগ্ন হয়ে পড়ল ধূসর। শশব্যস্ত কাছে এসে বলল, কি হলো? পিউ চোখ মুখ খিচে জানায়, ব্যথা করছে পায়ে, জ্বলছে খুব। ইকবাল পায়ের দিকে চেয়ে আঁতকে উঠে আর্তনাদ করে বলল, ইয়া আল্লাহ, এত বড়! এ তো পায়ের নখ শুদ্ধ উঠে গেছে রে ধূসর। ধূসর দেখল সেথায় ৩টে আঙুল আড়াআড়ি ভাবে কেটেছে। রক্ত জমাট বেঁধে কালো দেখাচ্ছে এখন। বুড়ো আঙুলটার নখ রীতিমতো ভেঙে ঝুলে আছে ডগায়। তারপর দু চোখ ভর্তি মায়া নিয়ে পিউয়ের মুখের দিকে ফিরল সে। কাঁদছে মেয়েটা, শব্দ নেই, অথচ কপোলের চটচটে অশ্রু। ধূসরের মুছে দেওয়ার ইচ্ছে জাগল ভীষণ। হাত বাড়াতে চেয়েও গুটিয়ে নিল। এখনো এই অধিকার ওর হয়নি, অথচ মনে মনে নিজের সবটুকু অধিকার দিয়ে রেখেছে মেয়েটাকে। মনের অধিকারের তো অনুমতি লাগে না, কাগজপত্রের সই স্বাক্ষরও দরকার হয় না। তাহলে কেন ও পাশের কিশোরীকে ছুঁতে এত দ্বিধা? কেন এমন অযাচিত দম আটকে নেওয়া দূরত্ব দুজনের? এই যে বক্ষ নিংড়ানো পিপাসা কি দিয়ে মেটাবে ধূসর? হৃদয়ের চুপিসারে থেকেও যে নেই এই শ্বাসরুদ্ধকর অনুভূতি কি দিয়ে সারাবে? সে আরেক দিকে চেয়ে শ্বাস ফেলে আশ্বস্ত করল নিজেকে। মোলায়েম কণ্ঠে বলল, খুব ব্যথা করছে? পিউ নাক টেনে মাথা নাড়ালো। ইকবাল বলল, পিউ পিউ, কষ্ট করে একটু গাড়ি অবধি এসো, তারপর আর হাঁটতে হবে না। ও কেঁদে কেঁদে বলল, পারবো না ভাইয়া, ভীষণ জ্বালা করছে, মনে হচ্ছে সব অবশ, আঙুল ছোঁয়াতেই পারছি না। ধূসর চুপ করে বসে। তাকে নির্বিকার দেখে ইকবালই উঠে দাঁড়ায়। গাড়ির দিকে যেতে যেতে বলল, দাঁড়া ধূসর, আমি একটা ব্যবস্থা করছি। সে গেল কয়েক পা, কিন্তু ওই দৌড়ানোটুকুর ধৈর্য ধূসরের হলো না। ঝট করে মেয়েটাকে দু হাতে উঠিয়ে ফেলল সে। পিউ কিংকর্তব্যবিমূঢ় হয়ে ঝাঁপিয়ে গেল সব। অবরুদ্ধ মস্তিষ্কের ন্যায় স্নায়ু সহ কেঁপে উঠল সবেগে। চমকের ভারে চোখ মুখ থমকে বসেছে যেন। ইকবাল পেছন ফিরে দৃশ্যটা দেখেই দাঁড়িয়ে পড়ল হতবাক। গোলগাল চোখে ভ্রু উঁচুতে তুলে রাখল কিছু সময়, তারপর মাথা নামিয়ে মুচকি হাসল একটু। ভালোবেসে তার বন্ধুটা এঁকে বেঁকে গেছে, তাই বলে এখন যে তুই এমপি সেই খেয়ালও রাখবি না? ভাগ্যক্রমের রাস্তায় লোকজন নেই, এমন সিনেমা পাবলিক দেখে ফেললে কি হতো? ও হাস্যোজ্জ্বল চেহারায় গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। ধূসরের পিউকে এগিয়ে নিয়ে আসে। ইকবাল দুষ্টু হেসে অবাক হওয়ার ভান করে বলল, এটা তুই কি করলি? পিউকে একদম কোলে নিয়ে ফেললি? পিউয়ের চাউনি তখনও মুখ্য। ধূসর সরাসরি সেখানেই তাকালো। কণ্ঠে প্রহসন মিশিয়ে জানালো, বাপের রাজকন্যা, রাজ্যে ফিরিয়ে না নিলে হয়? পিউয়ের হুঁশ পেতে বিলম্ব হয়। চক্ষুদ্বয়ে তখনও অবিশ্বাসের বাণ। একবার নিজের দিকে চোখ বুলালো সে। তার সারা শরীরে ড্রেনের ময়লা। সেখানে ধূসরের সাদা পাঞ্জাবি, গায়ে মাখা আতরের সুঘ্রাণ, সুবিন্যস্ত শরীর। অথচ এই অবস্থায় ওকে কোলে তুলে ফেললেন তিনি। একটুও ঘৃণাও করল না। ইকবাল ঠোঁট টিপে হাসতে হাসতে ড্রাইভিং সিটে বসল। ধূসর জমি জমার একটা কাজে তাকে নিয়ে সকাল সকাল কেরানীগঞ্জ গিয়েছিল, অথচ ফেরার পথে কত কি ঘটে গেল। ধূসর ততক্ষণে পিউকে নিয়ে সিটে বসিয়েছে। মেয়ে তখনও অধর ফাঁকা করেছে। পরপরই কুণ্ঠায় মুখবিবর। এইটুকুনো হলো, গাড়ির ভেতরটা দেখামাত্র সেই কুণ্ঠা বেড়ে যায়। এমন ঝকঝকে পরিষ্কার গাড়িতে তাকে বসানো হয়েছে। আম্মু তো বাইরে থেকে যাওয়ার পর হাত মুখ না ধুলে বিছানায় শুতে দেয় না, সেখানে তিনি? তার কি সত্যি ঘৃণা লাগছে না? সেই প্রথম আসা ছেলে দুটো তো নাক ছিটকে দাঁড়িয়েছিল। এমনকি তার নিজের অবস্থায় বমি আসছে, কিন্তু তার এত অদ্ভুত মানুষ হয়? ধূসর ঘুরে এসে বসল ঠিক ওর পাশাপাশি। দুজনকে ভিউ মিররে দেখে মুগ্ধতায় মৃদু হাসল ইকবাল। মস্তিষ্ক নাড়িয়ে ভাবল, পিউ গাড়িতে যখন ঢুকেছে, তোর মনের খাঁচাতে ঢুকতেও বেশি দিন বাকি নেই রে বন্ধু। গাড়ি ছাড়তে গেলে পিউ মিহি কণ্ঠে বলল, ইয়ে মানে আমার ব্যাগটা? বই ছিল তো ওর মধ্যে।
ইকবাল তারপর আমি দেখছি বলেই নেমে গেল, গাড়িতে রেখে গেল তাদের দুজনকে। খুব একান্তে নির্বিঘ্নে পিওর শীর্ণদেহের বিব্রত বোধ বাড়াতে বাড়াতে হিমালয় ছুঁয়ে ফেলেছে। নীরবতায় দমে উষ্ণ শ্বাসপতনের আওয়াজটা অবধি জোরালো শোনায় তখন। পুরোটা সময় অনত রইল মেয়েটা, শরীর জুড়ে এক পৃথিবী জড়তা, গাত্রে গাত্রে শিউরে ওঠার ধাত। সে গুছিয়ে জানালায় ঘেঁষে বসল একটু। ধূপধাপ করে বুকের ঝাঁকুনি বাড়ছে, তীব্র হাড়ে দানা বাঁধছে নব্য অনুভূতি, ঘোলাটে লাগছে স্পষ্ট ধরা অন্তরের এক অপ্রতিরোধ্য উপলব্ধি। আচ্ছা, এসব কি এই লোকের এত পাশে বসেছে বলে ও কি আর একটু সরে বসবে? পিউ আরও সরতে সরতে ধরল যখন ধূসরের শ্রানিত কণ্ঠ ভেসে এলো, এত এগুনোর কি আছে? একেবারে জানালা ভেঙে বাইরে পড়ে যা থতমত খেল মেয়েটা। বুদ্ধিভ্রষ্ট বনে রইল কতক সময়ের জন্য। নিমিষ্ট চেপে থুতনি নিয়ে গেল গলদেহের কাছে। ইকবাল ফিরে এলো কিছুক্ষণ পর, ধুলো মাখা ব্যাগটা পিউয়ের কাছে দিয়ে বলল, বালুর উপর পড়েছিল, অনেক খুঁজে পেলাম। প্রিয় কৃতজ্ঞতায় একবার ভাবল ধন্যবাদ দেবে, প্রস্তুতি নিল ঠিকই, কিন্তু অস্বস্তির জাতাগলে কণ্ঠ ফুঁড়ে কথা আসছে না। এই মুহূর্ত ভীষণ রকম অনুশোচনায় ভুগছে সে। ইকবালকে এতদিন মনে মনে হাজারটা বকাঝকা করেছে, তার আগ বাড়িয়ে আলাপ করতে আসা স্বভাবের দরুন বিরক্ত হয়ে মনে মনে যথেষ্টই বলেছে। অথচ সেই তিনি আজ কত সাহায্য করলেন। ততক্ষণে ইকবাল গাড়ি ছেড়েছে, হাত দুটো গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে ব্যস্ত। পিউ খুব সন্তর্পণে হালকা মাথা বাঁকালো, মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে পাশের মানুষটিকে এক পলক দেখার আশায় সাহসা নিগাত চোখ জোড়ায় মিশে গেল নজর। ভ্যাবাচেকা খেল মেয়েটা, তটস্থ ভঙ্গিতে ফিরিয়ে নিল দৃষ্টি। উনি কি এতক্ষণ চেয়েছিলেন? নাও তাকাতেই চোখাচোখি হলো। ধূসর ফোঁস করে শ্বাস ফেলে বাইরে তাকায়, নিরন্তর ছুটতে থাকা গাছগুলো দেখে যায় মনোযোগ দিয়ে। হয় না, মন মস্তিষ্ক সবকিছু আজ নিয়ন্ত্রণের বাইরে যেন। পিউয়ের শরীর কাদা নোংরায় মাখামাখি হলেও সে কিছু বুঝতে পারছে না, বরং মনে হচ্ছে এই মেয়েটার সংস্পর্শ আর সবকিছু মাতাল করে দিচ্ছে। কি চায়? ওকে ভালো থাকতে দেবে না? এমন আড়ালের লুকোচুরি খেলে পোড়াচ্ছে কেন তবে? মুখে কিছু বলেনি, অথচ প্রতিনিয়ত খুব যতনে ভীষণ গোপনে ঘায়েল করেছে ওকে। সেসব তো এমন আগুন ঝরা রূপ নিয়ে নেমেছে বলে নয়, এর কারণ ভিন্ন কিছু। পিওর মধ্যে কিছু একটা আছে, জাদুর মতো মায়াবী কোনো শক্তি। তা না হলে গুনে গুনে 11 বছরের বড় হয়েও এভাবে ও প্রেমের নেশায় বুঁদ হবে কেন? ধূসর আর চোখে এক পলক চাইল তার দিকে। এই যে নিচের ঠোঁটের নরম ত্বকে একটি ছোট্ট তিল, এই যে চোখের সিক্ত চাহনি, মমের ন্যায় সিক্ত মুখ। এসব কি বশীকরণের মন্ত্র? কেমন জাদু এটা? কালো জাদু, না প্রেমিককে প্রেমের জালে আষ্টে পিষ্টে ঝুলিয়ে পুতুলের মতো বানানোর জাদু? যেটাই হোক, এই জাদুর শক্তি প্রবল। যা সিকতার ধূসর মাহাতাবকে কাবু বানাতে পারে, তার জোর নিঃসন্দেহে অনেক। আচ্ছা, এই মন্ত্র কি সে কাটাতে চায়? চায় না, চাইলে অনেক আগেই কাটাতো। ও স্বেচ্ছায় নিজেকে সঁপে দিয়েছে এখানে, নিঃশব্দে বুক পেতে দিয়ে বলেছে, আমি হাজির পিউ, ভালোবেসে মেরে ফেলো আমায়, প্রণয়ের ছুরি বসিয়ে ক্ষতবিক্ষত করে দে। কিন্তু বুকের মধ্যে দলা পাকানো কথাগুলো একটাবার শুনতে চেয়ে উদ্ধার কর। এই নিদারুণ অসহ্য বুক ব্যথা হওয়া থেকে বাঁচিয়ে নে আমাকে। গাড়ি ব্রেক কষতেই ধূসরের দুঃখর ভাবনায় ছেদ ঘটল। ইকবাল পেছন ফিরে বলল, চলে এসেছি। পিউ বাড়ির গেট দেখতেই ঘাবড়ে যায়। শনিবার ব্যাংক বন্ধ থাকে, আব্বু তো বাসাতেই আছেন। যদি ওকে ধূসরের সঙ্গে দেখে নেয় সর্বনাশ। সে তাড়াহুড়ো করে নামতে ধরলেই পায়ের ক্ষতস্থানে চোট লাগলো আবার। ছোট্ট একটু আর্তনাদ জিভ ফসকে বেরিয়ে এলো। ইকবাল সূচক শব্দ করে বলল, আহা, কি করছো বলো তো পিউ? পিউ পিউ পায়ে ব্যথা, নিজেও একা নামতে হবে না। পরপর টিপুনি কেটে বলল, তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিতে ধূসর আছে না?
সাথে সবকটা দাঁত দেখিয়ে দিল সে। পিউ সংখ্যায় ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, আমি পারবো। ধূসর চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। লম্বা পায়ে ঘুরে এসে পাশের দরজা খুলে দিল পিউয়ের। মেয়েটা ক্রাশে ছটফট করছে ভেতর ভেতর, বরাবর তাকাচ্ছে বাড়ির দিকে। আব্বু কোথায় কে জানে, দেখে নিলেই ও ব্যস্ত ভঙ্গিতে বলতে চাইল, আমি পারবো। আপনি আম্মুকে ডেকে দিলেই ধূসরের কান অব্দি সে কথা গেল না। আগের মতোই ওকে ফটাফট কোলে তুলে ফেললো। পিউ আতকে শেষ, গলা শুকিয়ে কাঠ। কি হবে এবার? উষ্ণ দ্বিপ্রহরে রাস্তার শুকনো পাতা এদিক ওদিক উঠছে। দক্ষিণা হাওয়ায় গাছে আকাশে গুলের গায়ে তখন সৌন্দর্যের তোলা। প্রখর রৌদ্রের পর একটুখানি জল ছোঁয়ার ইচ্ছেতে ওরা বৃষ্টির আশায় তাকিয়েছে। আজকে বৃষ্টি হবে। আকাশ যেন পরিষ্কার, মেঘের ছিটে ফোটাও নেই, অথচ শীতল প্রবঞ্চন কাঁপুনি তুলছে শরীরে। সৌর দুপুরে অনম্র আলোর ছটা তীর্যক ভাবে এসে মুখে পড়েছে মারিয়ার। সুশ্রী আদলে তাদের গভীর মায়ার দৃষ্টি। মারিয়ার নিবিড় চাহনি, সাদিপের কাঁধে রাখা স্থায়ী হাতের উপর অগাধ মনোযোগ। সেখানে কোনো দীপ্তিময় আহ্লাদে ঝকঝকে অক্ষিকুটর এই কাঁধের উপর ঠিক এভাবে হাত রাখার সহানুভূতিটা সৃষ্টিকর্তা ওকে সারা জীবনের মতো দিতে পারেন না, কিংবা পারেন না মানুষটাকে আজকে থেকে ওর নামে লিখে দিতে। তাহলে দুজনের গল্পটা এক হয়ে কাল থেকে তো ভিন্ন পথে চলত, বদলে যেত একের প্রতি অপর মানুষের জানাশোনার সংজ্ঞা। ভাব শেষে বুঁদ হয়ে চোখ বুঝল মারিয়া। গুনগুন করে গান ধরল, আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান, ঘুমাবো কেতিনে সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। আচমকা ব্রেক কষল সাদিপ। অপ্রস্তুতিতে কিছুটা ঝুঁকে গেল মেয়েটা। তথাস্থ ভঙ্গিতে গান থামল। সাদিপ পেছন ঘুরে চায়। চোখ চাপানো বিস্ময়ের মাঝে রাতারাতি মুগ্ধতা নেমে আসে। ওই চাহনিতে সকল চঞ্চলতা দমে গেল মারিয়ার। ভীষণ অস্বস্তিতে খাট হয়ে বলল, এভাবে কি দেখছেন? আপনি এত ভালো গান গাইতে পারেন? সাদিপের মুখবিবরে সূক্ষ্ম উত্তেজনা, কণ্ঠস্বর শৃঙ্গে। মারিয়া লজ্জা পেয়ে বলল, ওই আর কি। কেন, ভালো লেগেছে আপনার? ভীষণ। আপনার যে এত গুণ আমি কিন্তু আজকেই জানলাম। প্রফুল্ল চিত্র তার, দৃষ্টির বিমোহ যেন ঠিকরে আসছে কথাতে। কিন্তু মারিয়া খুশি হতে পারল না। লাজে ডুবুডুবু ঠোঁটের হাসি হঠাৎই উদাস হয়ে করে বলল, কখনো জানতেই চাননি? চাইলে হয়তো বুঝতেন। আমার ভেতরের এখনো কত কিছু আপনার জানার বাইরে পড়ে রয়েছে। ইঙ্গিতটা কি ধরতে পারল সাদিপ? বুঝতে পারল শব্দের মার প্যাঁচ কিভাবে হৃদির মহলের সবটুকু রহস্য উগলে দিয়েছে মেয়েটা? হয়তো না। তবে এতটা সময়ের শোষিত শ্বাসের অর্থযুগল তার বিস্মৃর হয়ে আসে। মুখমণ্ডল লেপ্টে যায় পরিচ্ছন্ন নিপ্রভ্রতার চিহ্ন। দোষ করেনি, তবুও দোষীর মতন মাথা নামালো সাদিপ। মারিয়া মন ক্ষুণ্ণ হলো। প্রতিবারের মতন নিরাশ নয়নে চেয়ে থাকলো ওর দিকে। মুহূর্তের জন্যে এক বিস্তৃত নীরবতা নেমে ভারী করে তুলল দুজনের পরিবেশ। দিগন্ত প্লাবিত বনিয়ান রোদের ঘ্রাণে শোভিত বেলুনের ন্যায় উড়ে চলল শব্দহীন কথার ঝুলি। একজোড়া হৃদয় ছিঁড়ে খুঁড়ে তারা বাহিরে আসতে চায়। অজানা অব্যক্ত সব অনুভূতি বিছিয়ে দিতে চায় প্রিয় মানুষের পায়ের নিচে। হয় না। এবারে ওরা চুপসে গিয়ে আহুতি দেয় ভেতরে। সব কাটিয়ে মারিয়া বলল, একটা কথা বলতে পারি? সাদিপ তাকালো না। নতমস্তকে ঝাঁকিয়ে সায় দিয়ে দিল কেবল, কিছু চাইলে দেবেন আমায়? ব্যাকুল স্বর ভিজে আরো গাঢ় শোনালো তার। এবার চোখ তুলল সাদিপ। সন্ধি হলো একজোড়া আর্তলোচনের। চশমার আবডালে থাকলেও ওই দৃষ্টি পড়তে পড়তে যা কিচ্ছু আছে সবটা পরিষ্কার ভাবে রপ্ত মারিয়ার। তবুও লুকোচুরি খেলে কি পান তিনি? অনুভূতি প্রকাশে এমন রিক্ততা কিসের? সাদিপের গলায় কম্পন। কি চাই? মারিয়া শান্তির ন্যায় হাসল। ভয় পাচ্ছেন কেন? আপনার জীবন নিশ্চয়ই চাইব না।
ওপরে ওপরে নিশ্চুপ সাদির উত্তর দিল গোপনে। বক্ষপিঞ্জরের সমস্ত অঙ্গগুলো আগ বাড়িয়ে বলল, আপনি চাইলে জীবনটাও হাসতে হাসতে দিয়ে দেব ম্যালেরিয়া। একবার মুখ ফুটিয়ে শুধু চেয়েই দেখুন না, আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন আজ? হঠাৎ আবদারে সাদিপ হোঁচট খেল। চোখের হোঁচট, মনের হোঁচট সবটা জড়ো হয়ে কুণ্ডলি পাকালো কণ্ঠনালীতে গিয়ে। বিশ্বস্ততায় খুব জোরে বলল, জি। উঁচু শব্দে এক কান চেপে ধরল মারিয়া। কপাল কুঁচকে বলল, আহ, চিৎকার করছেন কেন? ঘুরতে চেয়েছি বলে কি কানের পর্দা ফাটিয়ে দেবেন? নিরুত্তর সাদিপ নিষ্পলক চেয়ে থাকে। পাশ থেকে সা করে একটি বাহন ছুটছে, হর্ন বাজানোর মাথা ধরা শব্দ, ধুলো রেঙে খেলছে প্রাণবন্ত প্রকৃতি। তবুও এত কিছুতে ছেলেটার মন নেই। তার বিমূর্ত ক্ষীরা মারিয়ার মুখাবয়ে আটকে। অমন গোলাকার দুটো চোখ দেখে ভ্রু উঠায় সে। কি নেবেন না? অসুবিধে আছে? সাদিপ চক্ষুপটে অবিশ্বাস্য, জিভে ঠোঁট বিছিয়ে শুধালো, আপনি সত্যি আমার সাথে ঘুরতে যেতে চান? কিন্তু আপনার ভার্সিটি ক্লাস? তার উত্তরটা যেন তৈরি। অবিলয় বলল, করতে মন চাইছে না, ঘুরতে ইচ্ছে করছে। কেন, আপনার কি আপত্তি আছে? এতক্ষণ অনিশ্চয়তায় নিঃশেষ হওয়া সাদিপ মুহূর্তেই খুশি হয়ে গেল। ঝলক দিল তার সাদাটে মুখ, চকচকে নজর তাক করে ভাবল, আপত্তি? আমার সাহস আছে আপত্তি করার? আপনার সাথে 1 সেকেন্ড সময় কাটানো যে আমার সৌভাগ্যের চাইতে অনেক বেশি কিছু। শশব্যস্ত হয়ে বলতে যায়, আমার কোনো আপত্তি নেই, অথচ ঠোঁট মেলে শব্দ বাক্য উচ্চারণের আগেই পকেট থেকে মুঠোফোন বেজে ওঠে। বিঘ্ন ঘটে মনের কথা ভিজে আসায়। সাদিপ স্ট্যান্ডে বাইক রেখে ফোন বের করলো। মারিয়া নেমে দাঁড়ালো নিচ থেকে। ইকবালের নাম ভাসে স্ক্রিনে। ও বলল, ইকবাল ভাই, একটু কথা বলে আসি। মারিয়া ঘাড় হেলাতেই সাদিপ চলে গেল অদূরে। পুরুষালী চওড়া পৃষ্ঠে মেয়ে মুচকি হাসলো মেয়েটা। তার লম্বাটে মুখখানি কুণ্ঠার তোপে ফেঁপে উঠেছে। আজকে প্রথম এমন করে সঙ্গ পাচ্ছে সাদিপের। এজন্য কি? মারিয়া ডান হাত চোখের সামনে ধরল। এই হাতটা একটুখানি ছুঁয়েছে তার শরীরে। এমন দিনটাকে ও মনের ফ্রেমে সারা জীবন বাঁধাই করে রাখবে। তার জন্য 2-1টা ক্লাস মিস গেলেই যাক না। সাদিপকে হা করে হ্যালো বলতেও সময় দিল না ইকবাল। ব্যস্ত ভঙ্গিতে মুখ ফোটালো, কি মিয়া, কই তুমি? কোথায় কোথায় থাকো? থতমত খেলো ছেলেটা। কারো কথার বানে হতদম্ব জিভ চুপসে গিয়ে পড়ে রইল ঠোঁট গহ্বরে। ইকবাল অধৈর্য, কি ব্যাপার, চুপ কেন? মনোব্রত রেখেছ নাকি? সে তড়ি করে উত্তর দিল, না না ভাই, এই আসলে একটু। এত তোতলাচ্ছ কেন? কোথায় আছো বলতে সমস্যা? জানলে কি আমি পার্সেলে ককটেল পাঠাবো? সাদিপ মাথা চুলকালো। ইকবাল ভাইয়ের সঙ্গে কথায় পারা যায় না। কোত্থেকে হাবিজাবি লজিক কুড়িয়ে আনে কে জানে। আচ্ছা, ও যে এখন মারিয়ার সঙ্গে আছে এটা কি জানাবে? ঠিক হবে সেটা? দ্বিধাগ্রস্ত সাদিপ কোনো সিদ্ধান্ত যেতে পারল না। মনে যা এলো তাই বলল, বাসায় আছি ভাই, ঘুমাচ্ছি। ইকবাল গমগমে কণ্ঠে বলল, এই ভর দুপুরে তো মহিষও ঘুমায় না, আর তুমি কি না? তা খালি নাক ডেকে ঘুমালেই তো চলবে না সাদিপ বাবু। এদিকে যে তোমার বসের সঙ্গে কত কিছু ঘটে গেছে সেসব খবরও রাখতে হবে। আর তার অ্যাসিস্ট্যান্ট তো তুমি, আমি না। এমন গুরুতর কথাবার্তায় বেচারা ঘাবড়ে বলল, কি হয়েছে? কিছু হয়েছে ইকবাল ভাই? চটে গেল ও। কিছু হয়েছে মানে? এটা আমার ফোনের ওপাশ থেকে জিজ্ঞেস করছো তুমি? কেন এখানে আসতে পারছো না? বাহিরে বের হলে বুঝি তোমার সাদা চামড়া কয়লা হয়ে যাবে? জি না, তা কখন বললাম? তোমাকে কিছুই বলতে হবে না, শুধু যেই গ্রহে আছো সেখান থেকে ইমিডিয়েটলি ল্যান্ড করো দুনিয়ায়। তারপর ধূসরদের বাড়িতে এসে উদ্ধার করো আমাকে, না হলে ঘুঘু ফাঁদ দেখে কিন্তু লেজ তুলে পালাবে। ইকবাল লাইন কেটে দিয়েছে। স্ক্রিনের দিক চেয়ে মুখটা শুকিয়ে গেল সাদিফের। এদিকে মারিয়া তার সাথে প্রথমবার সময় কাটাতে চেয়েছে, অন্যদিকে ইকবাল ভাইয়ের এমন জরুরি তরফ কোন দিকে যাবে এখন? আচ্ছা, ওদিকে কি কিছু হয়েছে? ধূসর ভাই তখন বাড়িতে ছিলেন না। সে বিষয়ে কি কিছু? ইকবাল ভাইয়ের স্বরটাও কেমন গম্ভীর গম্ভীর লাগছিল না? তার মতো হাস্যরসিক মানুষ তো আর এমনি এমনি এমন করে কথা বলবে না। নিশ্চয়ই সিরিয়াস কিছু ঘটেছে। ফাঁদের কথা বলে কি চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া বুঝালেন? ধূসর ভাইয়ের জানের বন্ধু, সে একবার বললেই ভাই মেনে নিতে কতক্ষণ? সাদিপ ব্যতীত দম ফেলল।
আহত মন তার ধীর কদমে এসে সামনে দাঁড়ালো মারিয়ার। বিরস বদন দেখে অবাক হলো মেয়েটা। সূক্ষ্ম উদ্বেগ কণ্ঠে মেঘে শুধালো, কি হয়েছে ইকবাল ভাই, কি বললেন? সাতিপের নিচু স্বর, আমাকে ইমিডিয়েটলি আপনাদের বাড়িতে যেতে হবে, ভাই জরুরি ডেকে পাঠালেন। মারিয়া এত সময়ের উচ্ছ্বাস নেতিয়ে গেল অচিরে। ছোট করে বলল, ও। শেষের ভারহীন শ্বাসটুকু একদম সাদিফের বুকে গিয়ে লাগে। সাফাই দিতে চায়, আসলে আমি প্রতিমধ্যে সে কথা টেনে বলল, আপনাকে এখন যেতে হবে, আমার সঙ্গে থাকা হবে না, সেজন্য আমি ভীষণ দুঃখিত। এসবই বলবেন তো? বাক্যহীন হয়ে পড়ল সাদিফ। মারিয়ার অমাবস্যার মতন অন্ধকার মুখে মেলে রাখলো দুটো অসহায় চোখ। সৃষ্টিকর্তা তাকে এমন অপারগ করে পাঠালেন কেন? আজ যদি তার নিজের একটা পুক্ত অবস্থান থাকতো, এমন মধুর সময়টাকে কারো তাকে বিসর্জন দিতে হতো না। ইকবালের রাগ ক্ষোভ সামলাতে কিংবা চাকরি বাঁচানোর তাগিদ ছুটে যেতে হতো না। নত যেন ছেলেটির দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো মারিয়া। হঠাৎ চেয়ে হেসে বলল, আপনি কি ভেবেছেন আমি রাগ করেছি? অবাক চোখে চাইল সাদিফ, কণ্ঠে সমান বিস্ময়। করেননি? মারিয়া সাবলীল উত্তর, না, রাগ করার কি আছে, হঠাৎ কাজ তো পড়তেই পারে। আপনি বরং তাহলে চলে যান, আমিও আমার ক্লাসে যাই। সাদিফের বক্ষপট হতে দানবীয় পাথরটা তৎক্ষণাৎ নেমে গেল। সিগ্ধ মুখটির দিকে তাকিয়ে মনে মনে শত শত কৃতজ্ঞতায় লুটোপুটি খেল সে। ম্যালেরিয়াকে এত লক্ষ্মী কেন হতে হবে? বলল, আমি পৌঁছে দিয়ে আসি। দরকার নেই, সামান্য পথ, এতটুকু আমি একা যেতে পারবো। আমার সব পথে তো আর পৌঁছে দিতে আপনি থাকবেন না। বলতে বলতে আবার হাসলো মেয়েটা। কিন্তু সাদিফের ঠোঁটে হাসি এলো না, বরং সন্তর্পণে দীর্ঘশ্বাস লুকিয়ে চুপচাপ তাকিয়ে রইল তার বিষণ্ণ দুচোখে। বাড়ির সামনে ধূসরের দামি গাড়িটা ছাদ থেকে দেখেই চিনে ফেলল রাদিফ। ধূসর তখন দরজা খুলে নেমেছে। অমনি রকেট বেগে ছুটতে ছুটতে সিঁড়ি ভাঙল সে। বসার ঘর থেকেই হাঁক ছুড়ল, আম্মু আম্মু, ধূসর ভাইয়া এসেছে। রান্না ঘর হস্তে এন্ত বেরিয়ে এলেন জবা। হাঁসফাঁস করে ছেলের মুখ চেপে ধরলেন গতিতে। চোখ পাকিয়ে বললেন, এক চড় খাবি? তোর বড় চাচা আছে জানিস না? রাদীপ চুপসে গিয়ে মাথা নাড়ালো। জবা মুখ ছাড়িয়ে ফিসফিস করে বলল, ধূসর ভাইয়া আসছেন, ঢুকেছেন বাড়িতে? বলিস কি? মিনা বেগম আসবাব মুছছিলেন, শুনতে পেয়েই থেমে গেলেন। আতঙ্কে দুই জায়ের কোমল মুখ সাদা হয়ে গেছে। আমজাদ শিকদার ঘরেই আছেন। দুপুরে খাওয়ার পর গা পেতেছেন বিছানায়, ঘুমিয়েছেন কিনা কে জানে। এই সময় ছেলেটা বাড়িতে আসছে। হায় আল্লাহ, কুরুক্ষেত্র একটা বাঁধল বলে। আমজাদ মেজাজি মানুষ, তেমন আরেক মেজাজি হলো ধূসর। আফতাবকে দুটো ছোট বড় কথা শোনালেও তিনি চুপ করে থাকেন, হাসি মুখে মেনে নেন। কিন্তু ধূসর তো সেরকম নয়। দেখা গেল উল্টাপাল্টা বলতেই বাগবিতণ্ডার ঝড় উঠবে। জবা অস্থির হয়ে পড়লেন। ও আপা, কি হবে এখন? মিনার উত্তরের আগে ধূসর বাড়িতে ঢুকলো। তার দীর্ঘ কদম নিমিষে চৌকাঠ মারিয়ে চলে এলো ভিতরে। কোলের ওপর আবর্জনায় মাখামাখি পিউ, সংকুচিত কুণ্ঠায় বুধ মেয়েটা মন খিচে রয়েছে। মাঝে মধ্যে আড়ষ্ট চোখে চাইছে বাড়ির লোকদের দিকে। বসার ঘরে উপস্থিত তিনজন স্তব্ধ এই দৃশ্যে। কারো মুখে কথা নেই কিংবা ভাষা নেই কিছু বলার, শুধু ফ্যাল করে চেয়ে রইল তাদের দুজনের দিকে। পিওর শরীর কাঁপছে, ভয়ে লজ্জায় বিবর্ণ মুখশ্রী, বক্ষস্পন্দন ও থমকে আছে যেন। বাবাকে কোথাও না দেখেও সেই ভয় গেল না। ভাবলো আব্বু হয়তো রুমে আছেন, কথাবার্তা টেল পেলে বেরিয়ে আসতে কতক্ষণ। তার ধ্যান ভাঙল ধূসরের মেঘমন্ত্র কণ্ঠে, হাঁ করে কি দেখছ? পা কেটে গেছে ওর। হুঁশে ফিরলেন মিনা। অমনি ছুটে এলেন উদ্বিগ্ন হয়ে, বললেন, পা কেটেছে? কিভাবে কাটলো? বের হলো তো ভালো মানুষের মতো। হঠাৎ হলোটা কি? ধূসর পিউকে কাঠের চেয়ারের উপর বসাতে বসাতে জানালো, ড্রেনে পড়ে গিয়েছিল। তিনি আশ্চর্য হয়ে বললেন, ড্রেনে পড়ল কি করে? সপ্রশ্ন নেত্রে মেয়ের দিকে চাইলেন। সে মাথা নোয়ায়। ভদ্রমহিলা ক্ষেপে গেলেন অমনি। চোখ কোথায় রেখে হাঁটছিলি? এত বড় মেয়ে নাকি ড্রেনের মধ্যে পড়েছি? নাকি ফোন টিপছিলি রাস্তার মধ্যে? পিউ খুব আস্তে বলো না, দৌড়াতে গিয়ে পড়ে গেছি। জবা বললেন, থাক আপা, ওকে এখন বকো না, নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে। হ্যাঁ রে মা, আর কোথাও লেগেছে? দাঁড়া, আমি একটু বরফ নিয়ে আসছি। মিনা শান্ত হলেন না, ধমকে শুধালেন, দৌড়াচ্ছিলি কেন? দাহাড়ি মেয়ে, রাস্তাঘাটে দৌড়াতে হবে কেন?
শুনি। পিউ কিছু বলল না। ধূসর সংকোচ সমেত কোলের ওপর রাখা হাত দুটো কচলে গেল সমানে। তার মুখমণ্ডল জুড়ে ধূসরের শুকনো চাহনির বিচরণ, নিষ্মুট শঙ্খমের ক্ষুদ্ধার দাঁতে কাটা। যেন পড়ে নিতে চাইলেই সমুদ্র নারীর ভেতরকার আবৃত্তি সবকিছু। মিনা বেগম কতক্ষণ বকবক করে শান্ত হলেন। স্বামীর কথা খেয়াল পড়তে কণ্ঠ নামিয়ে বললেন, তোর আব্বু ঘরেই ঘুমিয়েছেন বোধহয়, না হলে তো এতক্ষণে চলে আসতেন। রাধীব, একটু যা না বাবা, দেখে আয়। ছেলেটা ধূসরের আঙুল ধরে দাঁড়িয়েছিল। সে আবার ভাইয়ের পাগলা ভক্ত। বড় হয়ে ঠিক এরকমই নেতা হওয়ার ইচ্ছা। বড় মায়ের হুকুম তামিল করলো বিলম্বহীন। মাথা ঝাঁকিয়েই দৌড় লাগালো সেই ঘরের দিকে। জবা ততক্ষণ বরফ নিয়ে এসেছেন। পিউর পায়ের কাছে বসতে বসতে বললেন, তুই ওকে কোথায় পেলি রে ধূসর? দর কণ্ঠের উত্তর এলো, সেসব ছাড়ো, পায়ের অবস্থা কিন্তু ভালো না। আমি কোনো রকম রুমাল বেঁধে দিয়েছি। বরফের পর অয়েনমেন্ট থাকলে লাগিয়ে দিও। মাথা কাত করলেন তিনি। পিউ চোখের কোণ দিয়ে এক পলক দেখতে চাইল তাকে, কিন্তু চোরা দৃষ্টি গন্তব্য ছুঁতে পারে না। পরে থাকে লম্বাটে ধূসরের বক্ষভাগ অব্দি। কি রে মা, আরাম লাগছে একটু? পিউ বিভ্রান্ত। তার কেমন অনুভূতি হচ্ছে সে জানে না। শুধু বুঝতে পারছে সারা জীবনের কেমন শিরশিরে ভাব খুসখুস করছে গলাবিল। চোখের পল্লব ভারী ভারী, ভীষণ হালকা নিঃশ্বাসটাও। বক্ষ গহ্বরে সূক্ষ্ম এক সাধুদানা স্রোত নদীর মতো বইছে। এসব কেন হচ্ছে? এই এত কাছে তিনি দাঁড়িয়ে আছেন বলে। রাদীপ যেভাবে গিয়েছিল তেমন গতিতে ফেরত এলো আবার। হৈ হৈ করে বলল, বড় চাচ্চু ঘুমাচ্ছেন। ফুসফুস করে আওয়াজ হচ্ছে। আমি এত জোরসে দরজা ঠেললাম কিন্তু টেরই পাইনি। পিউ স্বস্তিতে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। যাক, এ যাত্রায় বেঁচে গেল তাহলে। মিনা ধূসরকে চেয়ার এগিয়ে দিলেন। মোলায়েম কণ্ঠে বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন বাবা, বস না, কতদিন পর এলি। ধূসর হাস্যহীন জবাব, না, বাইরে ইকবাল দাঁড়িয়ে আছে, যেতে হবে এখন। কিছু খেয়েও যাবি না? সে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল মাত্র, তাকালো ফিরে, স্পষ্ট গম্ভীর্য নিয়ে বললে, আগেও বলেছি, এখনো বলেছি বড়মা, যেদিন তোমার কর্তা আমাদের সসম্মানে এখানে নিয়ে আসবেন, আমি সেদিন এই বাড়ির খাবার মুখে তুলব। এর আগে এই অনুরোধ করো না। কাউকে লুকিয়ে তার বাড়িতে খাওয়ার মতো ইচ্ছে রুচি শিকদার ধূসর মাহাতাবের কোনোদিনই না হোক। মিনা বলার মতো আর কিছুটি খুঁজে পেলেন না। অনুরোধ ফিকে হলো এরূপ শক্তপোক্ত যুক্তিতে। তবে অবাক চোখে চেয়ে থাকলো পিউ। ধূসরের এক একটি কথা মস্তিষ্কে তুখুর হামলা চালালো। আজকে যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে পুরুষটির ধারালো ব্যক্তিত্বের স্বল্প একটু আজ। সেই আজ ওকে ভাবনায় ফেললো কি, কিংবা জায়গা ধরতে পারলো স্নায়ুতে? ধূসর তখন দোরগোড়ায় যেতে যেতে হঠাৎ পেছন ফিরে চাইল। পিউর অন্যমনস্ক চোখ তার উপরে। সুঠাম দেহ আচমকা ঘুরতেই ওর দুর্বল গাত্র দোদুল্যমান ভঙ্গিতে দুলে উঠল। অকারণে চক্ষুশূল চোখটার আজ এক ঝলক তাকানোতে বক্ষস্থলে ডঙ্কার ধ্বনি সশব্দে বাজনা ছোটায়। বাসন্তী বাতাসযুক্ত চালায় ভাবলেশীন মনে। সেকেন্ড খানেক চোখাচোখিতেই বেরিয়ে গেল ধূসর। সেদিন চেয়ে জবা ভাঙা গলায় বললেন, কি যে হচ্ছে এখন? আমাদের কত আনন্দ করে দিন কাটানোর কথা, অথচ বাড়ির অর্ধেক ছেলে মেয়ে এই বাড়িতে নেই। এসব আলাদা আলাদা ভাগাভাগি সংসার, এগুলো কি ভালো লাগে? আমরা সবাই কবে মিলেমিশে থাকবো বলো তো আপা? বলতে বলতে চোখের জল ছেড়ে দিলেন তিনি। মিনার মুখটাও তিমিরের তলায়। কিন্তু আক্ষেপগুলো আজকে আর কান্না হলো না। গত 20 বছর যাবৎ কেঁদে বুক ভাসাতে ভাসাতে হয়তো কঠোর দুটো মরুভূমি হতে শিখেছে। ইকবাল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ধূসরকে বের হতে দেখে ঠিকঠাক হলো। অষ্টপুটের মিটিমিটি হাসিটা দেখে চেহারা গোটায় ধূসর। সন্দিহান কণ্ঠে বলল, নির্ঘাত মাথার মধ্যে খুব খারাপ কিছু চলছে, তাই তো? না, আসলে ভাবছিলাম এত সময় লাগলো, হবু শাশুড়ির খুব আপ্যায়ন করলো বুঝি। তা তোর হিটলার চাচা কিসের মাংস খেতে দিলেন, গরু না উট? ধূসর ফোঁস করে শ্বাস ফেলল। গাড়িতে উঠতে উঠতে বলল, তোর মতো ছাগল? ইকবালের হাসি কমল না, প্রভাবই পড়ল না কোনো। উল্টো খোশ মেজাজে বলল, সবসময় তো গাধা বলিস, ছাগল আর তার থেকে
তার থেকে 1000 টাইম বেটার। প্রতি কেজি মাংসের দাম জানিস গরুর চাইতেও বেশি। ধূসর প্রত্যুত্তর করার আগ্রহ পেল না। ছেলেটার সঙ্গে যত কথা বাড়াবে তত বিপদ। পিউদের বাড়ি হতে ওদের বাড়ি পায়ে হাঁটা 10 মিনিটের পথ। হুইলের এক টানেই চোখের পলকে 4 চাকা বাহন গেট ছুঁয়ে ফেলল। গাড়ি রায়হান পার্ক করে দেবে, রেখে দে।